একজন ভাই তার ভাইকে হারিয়ে ফেলছেন, একজন পিতা তার সন্তানকে হারিয়ে ফেলছেন। কেন? মাসের পর মাস বেতন বন্ধ, 84 মাস বেতন পাচ্ছে না বাংলাদেশের শ্রমিকেরা, আউটসোর্সিং কর্মচারীরা। 90 মাস বেতন পাচ্ছে না বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা। 30 দিন চাকরি ডিউটি করে 22 দিন বেতন দেওয়া হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের। প্রকল্পে যারা আছেন তাদেরকে প্রকল্প শেষ হওয়ার পরে বের করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। শ্রমিকের অধিকার আদায়ের জন্য যে দেশে 70% শ্রমিক কাজ করে, আউটসোর্সিং শ্রমিক বলেন, ডেলি বেসিক বলেন, প্রকল্প এবং এর বাইরে 70% রিক্সা শ্রমিক, কৃষক শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, অটোরিক্সা শ্রমিক এবং পাটাও শ্রমিক, বাংলাদেশের 37টি ধরনের শ্রমিক নিয়ে 70% শ্রমিকের এই বাংলাদেশ। যে বাংলাদেশে 70% শ্রমিক থাকে, সেই দেশে যদি শ্রমিক সবচেয়ে বেশি অবহেলিত হয়, তাহলে এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে জঘন্য একটি অধ্যায়। আমরা সেই অধ্যায়টা ভাঙতে চাচ্ছি, এই অধ্যায়কে আমরা খতম করতে যাচ্ছি। কারণ বাংলাদেশে 656 জন ঠিকাদার আছেন, তারা কিন্তু বাংলাদেশের, আমি মনে করি ইসলাম শিক্ষা তারা ইসলামের মধ্যে আছে কিনা আমি জানি না, তারা আমার মনে হয় জন্ম নেওয়ার পরে, এই ঠিকাদার যারা জন্ম নেওয়ার পরে মানে তারা নমরুদের ধর্ম গ্রহণ করেছে। কারণ নমরুদের কোনো বংশ ছিল না, কোনো ধর্ম ছিল না, কোনো মায়া ছিল না, মানুষের প্রতি কোনো দরদ ছিল না। যেভাবে পারছে এভাবে মারছে, যেভাবে পারছে এভাবে অত্যাচার করছে। তা আমি মনে করব আজকে যারা ঠিকাদারি ব্যবসা করেন, আমাদের মতো যারা শ্রমিককে শোষণ করেন, আপনারা অবশ্যই নমরুদের বংশধর। তো আমাদের যে 22 তারিখ যে মানববন্ধন, আমরা দুটি জিনিস নিয়ে নামবো। একটি হচ্ছে আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল, যারা নমরুদের বংশ তাদেরকে খতম করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই শ্রমিক যারা আছেন আউটসোর্সিং, ডেলিভারি, প্রকল্পে এবং অস্থায়ী ক্ষেত্রে যারা আছেন, তাদের দীর্ঘদিনের ন্যায্য অধিকারের জন্য আমরা নামব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে স্পষ্ট কিছু মেসেজ করতে চাই, আপনারা মিডিয়ার মাধ্যমে দয়া করে ওনার কাছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ সরকারি প্রতিষ্ঠানে গণপ্রজাতন্ত্রের কাজে যদি আপনি চাকরি করেন, কাজ করেন, তাহলে আপনাকে সেখানে কোনো বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে পরিচালনা করার কোনো বিধিবিধান নেই। আমি কাজ করব সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু আমাকে হ্যান্ডেল করে আমাকে চালাচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকাদার। এটা আমাকে বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, উনি এখন ক্ষমতায় আছেন, এই 70% শ্রমিক বাংলাদেশে যদি আমি ধরি আউটসোর্সিং 4 লক্ষ, তাহলে তার পরিবার আছে আরো 2 জন সদস্য, 3 জন, তাহলে হচ্ছে কত? 15 লক্ষ পরিবারের সদস্য সহ। ডেলিভারি আছে 50,000, তাহলে তার যদি পরিবারে 2 জন করে ধরেন 3 জন, 1.5 লক্ষ। প্রকল্প আছে প্রায় 37,000, তাহলে তার এখানে ধরেন 2 জন 3 জন করে সদস্য আছে, ঠিক আছে নি? তাহলে সব টোটাল মিলাইয়া আমার 25 লক্ষ এই দেশের এই 3টি সেক্টরে যারা কাজ করে, এই কাজের লোকদের পরিবারে 25 লক্ষ সদস্য আছে। এখন যদি বাংলাদেশের সরকার মনে করে, বর্তমান প্রধানমন্ত্রী মনে করে, তাহলে তাদের অধিকার আমরা বাস্তবায়ন করব না, তাদের এই দেশে দরকার নেই, তাদের এই দেশে প্রয়োজন নেই। যে আপনি কদিন আগে একটা কথা বলেছিলেন যে আমি ভোটের জন্য যদি গ্রামে যেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন কদিন আগে, আমি যদি ভোটের জন্য গ্রামে যেতে পারি, তাহলে এই দেশের ডাক্তার যারা, তারা কেন চিকিৎসা দেওয়ার জন্য গ্রামে যেতে পারবে না? এটা উনি কথা বলছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এটা বলার জন্য। তাহলে আমরা যদি আপনাকে ভোট দিয়ে এই দেশের সরকার বানাতে পারি, তাহলে আপনি কেন ক্ষমতায় বসে আমাদের ওদিকে বাস্তবায়ন করবেন না? এটা আপনার কাছে আমার প্রশ্ন।
যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনার সরকার যদি সিদ্ধান্ত নেয়, আপনার ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয় যে আমি 25 লক্ষ কর্মচারীকে এভাবে রাখবো দাসের মধ্যে, তাহলে এখন আপনি ক্ষমতায় আছেন, আপনার কাছে প্রশাসন আছে, প্রশাসনের পুলিশ আছে, তার কাছে অস্ত্র আছে, তার কাছে গুলিও আছে। সুতরাং আপনি একটা অর্ডার দিয়ে দেন তাদেরকে যে 25 লক্ষ মানুষকে একবারে ব্রেস্ট ফায়ার করে মেরে ফেলক, তাহলে আমরা আর কখনো আপনার দরজায় দাঁড়াবো না। অন্তত আমার ফ্যামিলিকে আমি বলতে পারবো যে এই দেশের সরকারের কাছে আমি আমার চাকরি ফেরত পাওয়ার জন্য গেছিলাম, এই দেশের সরকার প্রধানের কাছে আমার ন্যায্য অধিকারের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু আমাকে ন্যায্য অধিকার দেয় নাই, আমাকে চাকরি দেয় নাই, কিন্তু একটা গুলি দিছে আমাকে, আমাকে একটা গুলি দিছে। সেই গুলি নিয়ে আমি আমার পরিবারকে জমা দেব, এই নাও আমি রাজপথে নামছিলাম আমার অধিকার আদায়ের জন্য, তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য, কিন্তু দুর্ভাগ্য সরকার আমাকে গুলি দিছে। এই গুলিটা তোমরা বিক্রি করে চাল কিনো, ডাল কিনো, এই গুলির দাম আছে, কারণ ওই গুলিটা পিতলের। যদি আপনি 25 লক্ষ মানুষকে গুলি করেন, তাহলে ওই গুলি যদি বের করে এক জায়গায় যদি আপনি বিক্রি করেন, তাহলে মিনিমাম লক্ষ লক্ষ টাকা হবে। সেই টাকা দিয়ে যারা মৃত্যুবরণ করবে ওই পরিবারগুলো অন্তত ডাল চাল কিনে দিতে পারবে। অন্তত আপনারা এটা করেন আমাদেরকে। যদি আমার অধিকার বাস্তবায়ন করার যদি কোনো মোটিভ আপনার কাছে না থাকে, যদি আমাকে যদি এই দেশের নাগরিক আপনি মনে না করেন, কারণ আমরা 25 লক্ষ পরিবার যদি আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করার ভূমিকা রাখতে পারি, আপনাকে ক্ষমতায় রাখার অধিকার রাখতে পারি, সহযোগিতা করতে পারি, আপনি কেন এই 25 লক্ষ পরিবারের ন্যায্য অধিকার কেন ফিরিয়ে দিবেন না? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এটা আপনার কাছে আমার প্রশ্ন। অবশ্যই আপনি এটা সুন্দর রেজাল্ট আমরা আপনার কাছ থেকে আশা করি, সেটার জন্য আমরা ওয়েট করব। ধন্যবাদ। আজকের এই প্রতিনিধি সবাই, আমাদের মানববন্ধন যে প্রতিনিধি সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যখন আমাদের সমস্যা জন্য ডাক দিই তখনই তারা ঝাঁপিয়ে চলে আসে, এবং আপনাদের মাধ্যমে আমরা মনে করি সরকার পর্যন্ত এই খবরটা নিউজটা চলে যাবে। আশা করি আপনাদের মাধ্যমে আমরা যেন এই দাসমুক্ত হই। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই স্টেজে যারা উপস্থিত আছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই পার্ট থেকে শুরু করলে যেমন আমাদের ডিএনসিসি কোভিড-19 আমাদের লাকি আপা আছেন, কিডনি হাসপাতালে আমাদের জাকির ভাই আছেন, হৃদরোগের সোহরাওয়ার্দী হাসপাতালের আমাদের মজিবর ভাই আছেন, এই দিক দিয়ে আমাদের মুকুল চন্দ্র দেবনাথ আছেন, তাকে সবাই জানেন, সবাই চিনেন তাকে, এবং আমাদের ইকবাল বাবু ভাই আছেন, আমাদের সিনিয়র সভাপতি, আমাদের বেলাল এবং আমাদের মঞ্জু ব্যাপারী আছেন, এবং এখানে আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, সহ প্রচার সম্পাদক এবং ওয়াসা এবং গণপূর্ত, ডিপিডিসি, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ও কিডনি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, মানে যারা আজকে এখানে আসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন আমরা ব্রিফ করতেছি আজকে কয়েকদিন ধরে যে আমাদের 22 তারিখ শনিবার সকাল 10টায় শাহবাগ জাদুঘরের সামনেই আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেই মানববন্ধনে সকল প্রতিষ্ঠানকেই এবং সারা বাংলাদেশের যারা ঢাকাতে আছেন এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের সকলকেই বলবো, আপনারা আপনাদের অধিকার আদায় করার জন্য আপনারা আসবেন। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা সেখানে যাব। আমাদের ইকবাল বাবু ভাই একটা কথা বলছেন, আপনারা জানেন যে আমরা একটা ডেট ঘোষণা করতে পারি, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আপনাদের আসতে হবে। আর
আরেকজনের জন্য বসে থাকবেন যে তারা ওই ভাই যাবে আমরা যাব না, আমরা মোবাইলে দেখবো, ফেসবুকে দেখবো, হোয়াটসঅ্যাপে দেখবো এবং আমরা লাইভে যায় দেখবো, সেটা আসলেই সম্ভব না। কারণ হচ্ছে কি, দাবি সবার, দাবি সবার, আমারও দাবি, আপনারও দাবি, যে আসে নাই তারও দাবি। কিন্তু সন্তান যদি না কাঁদে মা কিন্তু দুধ দেয় না, এটা সবাই জানেন। তাই আমরা প্রোগ্রাম ঘোষণা করছি, মানববন্ধন ঘোষণা করছি, তাই এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। এই বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলকেই আহ্বান করব, 22 তারিখ সকাল 10টায় রোজ শনিবার আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হবেন। যদি কিনা আপনারা উপস্থিত না হন, বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের শিল্পকলা, আমাদের ইকবাল